প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির দৃষ্টিপাত অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এ আয়োজন। আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে ডেঙ্গু এবং করোনার প্রকোপ বাড়ছে এবং নাগরিক এবং সমাজ জীবনে এর একটি প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে। যাতে করে এই প্রভাব আমরা কাটিয়ে উঠতে পারি, এই বিষয়ে আমরা কি করতে পারি, আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব প্রখ্যাত চিকিৎসক এবং সমাজচিন্তক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখনো তো আমরা সবাই বেঁচে আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি, ভালো আছি, কিন্তু সমাজের মধ্যে আবারও তো একটা অস্থিরতা দেখা দিচ্ছে নাগরিক জীবনে। সেটি হলো করোনা এবং ডেঙ্গুর প্রভাব। ডেঙ্গু নিয়ে আমরা একটু শুরুতে আলোচনা করব। ডেঙ্গুর হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? আমি প্রথমেই আপনাকে এবং প্যানভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে অত্যন্ত নাগরিক গুরুত্বপূর্ণ একটা সময় উপযোগী বিষয়কে আপনারা টেনে এনেছেন, সামনে এনেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এই জন্যে আসলে দেখেন, ডেঙ্গুটা তো আমাদের জীবনের এখন একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। সারা বছরই ডেঙ্গু থাকে, আর ডেঙ্গু কখনো যায় না, যায়ও নি। 1974 সাল থেকে এ পর্যন্ত প্রতি বছরই ডেঙ্গু হয়েছে, কিন্তু এর যে প্রচণ্ডতা, এই তীব্রতা, এটা এর আগে আমরা দেখিনি। গত কয়েক বছর থেকে আমরা দেখছি এটা, সচরাচর বর্ষাকালে। তো এখন তো বর্ষা শুরু হয়েছে, এবং বর্ষাকালে আবার আরেকটা মজা আছে এখানে, যেখানে মানে প্রবহমান পানির স্রোত আছে, সেখানে কিন্তু ডেঙ্গু নাই। এই জন্য দেখবেন নদীর তীরে কিন্তু ডেঙ্গু নাই। ঢাকা শহরের বুড়িগঙ্গা বাদ দিয়ে, তুরাগ বাদ দিয়ে, কারণ এগুলোতে কোনো স্রোত নেই। যেটা পানি যেখানে স্থির জমা থাকে এবং পানিটা একটু পরিষ্কার, এসব জায়গায় ডেঙ্গুর মশা ডিম পাড়ে এবং ওখান থেকে লার্ভা ফোটে, বাচ্চা হয়, এবং এরা অত্যন্ত দ্রুত বংশ বিস্তার করে। এখন ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ হওয়ার মূল যে একটা প্রধান কারণ, আমরা প্রতি বছরই দেখি মশা মারতে কামান দাগার মতো। যখন ডেঙ্গু শুরু হয় তখন 2 সিটি কর্পোরেশন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ওনারা কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়েন, ডেঙ্গু ঠেকাবো। এবং যে ব্যবস্থাগুলো তারা নেন প্রশংসনীয়, কিন্তু অসম্পূর্ণ। তারা প্রশংসনীয় একটা কার্যক্রম শুরু করেন, কিন্তু এটাকে সম্পূর্ণতা দিতে পারেন না। এটার জন্য আমাদের কিছু অবকাঠামোগত কারণ আছে। যেমন ঢাকা শহরে সারা বছরই নির্মাণ কাজ চলতেই থাকে, এখনও চলতেছে। বিশেষ করে বহুতলা যে ভবনগুলো আছে নির্মাণাধীন, এগুলোর নিচে একটা পানির থাকে, রিজার্ভার বলি আমরা, পানির ট্যাঙ্কি থাকে। এই পানিটা স্থির এবং কিছুটা খোলা থাকে, কিছুটা খোলা, কিছুটা আবার পরিষ্কার। এই জায়গাগুলো হলো মূল জায়গা যেখানে এই যে মশাটা, এডিস, তারা ডিম পাড়ে। এখন বাইরে থেকে কি হয়, আমরা নর্দমা পরিষ্কার করি, আমরা নর্দমায় মশা নিরোধক ওষুধ দিই, বাড়ির ভেতরে মশা নিরোধক ওষুধ ছিটাই, স্মোক দিই, কিন্তু ওই যে নির্মাণাধীন বহুতল বিশিষ্ট ভবনের একদম নিচে এই যে পানির জলাধার যেটা আমরা বলি, যেখানে মোক্ষম জায়গা, এই জায়গাগুলো কিন্তু আমাদের এই আকর্ষণের, আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়। যে কারণে যত কাজই আমরা করি না কেন, ডেঙ্গু কিন্তু তার আপন গতিতে অপ্রতিহতভাবে বাড়তেই থাকে। এটা হলো এক। 2 নম্বর হলো যে ডেঙ্গুর জন্য প্রস্তুতিটা আমাদের কিন্তু পূর্বাহ্নিক থাকে না। যখন শুরু হয় তখন তাড়াহুড়া করা শুরু করি, এবং এটা রেকর্ড আছে যে দেখা গেছে ডেঙ্গুর ওষুধ ছিটাতে গিয়ে দেখা গেল সিটি কর্পোরেশনের গোডাউনে যেগুলো আছে ক্যানিস্টার, এগুলো সবই খালি এবং মেয়াদোত্তীর্ণ। তো এর ফলে ডেঙ্গু যখন প্রয়োজনটা বেশি, তখন আমাদের কাছে কিন্তু অস্ত্রটা থাকে না।
তো সুতরাং এর জন্য একটা পূর্বাহ্নিক এবং মানে এটাকে আমরা বলবো যে স্ট্রাকচার্ড বলি আমরা, এটা পরিকল্পনা এবং কর্মযোগ থাকা দরকার। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যারা সাধারণ নাগরিক এই শহরে বাস করি, কারণ ডেঙ্গু কিন্তু শহর কেন্দ্রিক, এটা হলো সবচেয়ে মশারি এলিটদের ভদ্রলোকদের অসুখ। এডিস মশাও যেমন পরিচ্ছন্ন পানিতে ডিম পারে, তারাও এলিট, এবং যারা আক্রান্ত হয় তারাও এলিট। তো সমস্যাটা হচ্ছে এখানে গ্রামে এটা হয় না, কারণ গ্রামে এরকম খোলা পানি স্টেগনেন্ট এরকম থাকে না, পরিষ্কার পানিও কম, এবং ওখানে কিন্তু নিয়মিতভাবে ওষুধ ছেটানো হয় চাষাবাদের জন্য, সুতরাং মশা সেখানে কিন্তু সুযোগ করতে পারে না। তো এখন যাই হোক, নাগরিকদের আমাদের একটা ভূমিকা আছে। সে ভূমিকাটা হলো মশা আমাকে যেন কামড়াতে না পারে, এটার ব্যবস্থাটা নেই। কারণ তখনই অসুখটা হয় যখন মশা কামড়ায়, এডিস যখন আমাকে কামড়ানোর সুযোগ পায়। কখন? আমরা মশারি ব্যবহার করি না। প্রতিবার এই কথাটা সবসময় বলা হয় যে আপনারা মশারি ব্যবহার করেন, কিন্তু জানি না কেন এটা নাগরিক বোধহয় এটা কী বলে অহং বা অহমিকা বোধ, আমি কেন মশারি ব্যবহার করব না। এটাও একটা কারণ, আবার আরও কারণ আছে। সেটা হলো যে মশারির মধ্যে তো আসলে আমাদের এই শহরে এই সময় প্রচণ্ড গরমও থাকে, যে গরমের মধ্যে সবাই তার এসি ব্যবহার করতে পারে না। দেখা যায় মশারির মধ্যে ফ্যানের বাতাসটা কিন্তু এভাবে ঢোকে না, অনেকে বাধ্য হয়ে গরম থেকে বাঁচার জন্য এটা খুলে রাখে অনেক সময়। এই গরম সহ্য করা চাইতে জীবনের ঝুঁকিটা কি ছোট, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হলো আমার জীবনের ঝুঁকি যেখানে আছে আমি সেটাকে প্রাধান্য দেব অবশ্যই। আর এরপরে যেটা হলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, শুধু মশারি না, আজকাল কিন্তু মশা নিরোধক কিছু ওষুধ পাওয়া যায়। স্কুলের বাচ্চাদের অনেকেই দেখবেন ওই শার্টের মধ্যে এটা ঘষে দেয়, মানে স্কুলে কিন্তু প্রচুর মশা থাকে, আর স্কুলের সময়টা হলো সকালে। এডিস মশা কামড়ায় হয় সকালে নয় বিকেলে। তো এই সময়টা হলো স্কুলের ছাত্রছাত্রীদের একত্রে থাকার জায়গা, এবং দেখবেন সংক্রমণটা কিন্তু শুরু হয় স্কুল থেকে। এটা আমার মনে হয় যে স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন, অভিভাবক যারা আছেন, তারা তাদের বাচ্চাদেরকে মশা নিরোধক যে ওষুধ রয়েছে, আজকাল স্টিকার পাওয়া যায়, আমি নিজেও ব্যবহার করি, স্টিকার লাগিয়ে কলারে লাগিয়ে দিলেন, প্যান্টের নিচে লাগিয়ে দিলেন, শরীরের যে খালি অংশটা আছে সেখানে মশা নিরোধক যে ওষুধ তেল পাওয়া যায় ওষুধ, ওটা মাখিয়ে দিলেন বাচ্চাদের, তাতে তারা কিন্তু এই ঝুঁকি থেকে মুক্তি পাবে। এটা গেল 2। 3 নম্বর হলো যখন বাড়িতে কারুর ডেঙ্গু ধরা পড়ে ওকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা উচিত, এবং মশার নিচে নিবিড় পর্যালোচনা এবং পরিচর্যা। মশারির নিচে, মশারি ছাড়া তাকে যদি এমনি রাখেন, বাড়ির লোকজন যাওয়া আসা করবে, একটা মশা তাকে কামড়িয়ে যদি আরেকজনকে কামড়ে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং এটা হলো 3 নম্বর। এরপরে হলো যখনই মনে করবেন যে ডেঙ্গু ধরা পড়েছে, কোনো কথা নেই, হাসপাতাল। কারণ এখনকার যে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক অবস্থাটা হলো জ্বর পরবর্তী সময়ে ডেঙ্গুর যে জটিলতাটা, এই জটিলতাটাই সামাল দেওয়া হলো সবচেয়ে কঠিন, এবং এই সময়ই কিন্তু জীবনঘাতী ঘটনাগুলো ঘটে। রক্ত জমাট বেঁধে যায়, জমাট বেঁধেই ব্যাস মুহূর্তের মধ্যেই মানে স্ট্রোকের মতো হয়ে হার্ট ফেল করে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং রোগীর জীবন নাশের একটা অবস্থা তৈরি হয়। তো এই জন্যই ডেঙ্গু যখনই বুঝবেন, মনে করবেন যে ডেঙ্গু, আপনার কোনো কথা নাই, সরাসরি হাসপাতালে চিকিৎসকের কাছে। কারণ এই জ্বরটা এই মুহূর্তে কিন্তু এমনিতেও জ্বর হয়, বর্ষাকালে তো এখন ঋতু পরিবর্তন ঘটছে, তো এই জন্য অন্যান্য জ্বর হয়। এই জ্বর থেকে ডেঙ্গুকে পার্থক্য করার জন্য জাস্ট এটা খুব একটা সিম্পল টেস্ট আছে, সরকারিভাবে প্রত্যেকটা হাসপাতালকে কিন্তু এটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, বিনা পয়সায়। নামমাত্র চার্জ নিতে পারে, 300 টাকা বোধহয় নিতে পারে তারা, এর বেশি নয়। তো এটা পরীক্ষা করিয়ে নেবেন।
এটা হলো ডেঙ্গুর হাত থেকে বাঁচার একমাত্র উপায়। তো এটা হলো আমাদের সচেতনতা, প্রথমত আমাদের সচেতনতা। এটা নয় যে সিটি কর্পোরেশন এসে আমার ব্যবস্থা করে দেবে, আমার মশা মেরে দেবে। এটা আমাকে উদ্যোগী হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের একটা ভিন্ন আঙ্গিক আছে, তারা সেই আঙ্গিকে কাজ করবে। কিন্তু প্রথমে আমাকে হইতে হবে, আমাকে নিজেকে সামলাতে হবে। আমার বাড়িতে যে বাচ্চারা আছে, যারা স্কুলে যায়, তাদেরকে ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন স্কুলের যে কর্তৃপক্ষ আছেন, শিক্ষক শিক্ষিকা কমিটি, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের স্কুলকে পরিষ্কার রাখতে হবে, ডেঙ্গু মুক্ত রাখতে হবে। প্রত্যেকটা শিশুর এই ডেঙ্গু মশা নিরোধক যে ব্যবস্থাটা, এটা তারা ব্যবহার করছে কিনা এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তাদের এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাদের স্কুলের কোনো স্কুলের একটা বাচ্চার যদি ডেঙ্গু হয়, মুহূর্তের মধ্যে এটা ছড়িয়ে একটা মশা থেকেই তো ডেঙ্গুটা। আমার মনে হয় আমরা যদি নিজেরা সতর্ক থাকি, মূলত আমরা সতর্ক থাকি, আমরা ডেঙ্গুর যে আঘাত এবং প্রত্যাঘাত, এর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গু আক্রান্ত হলে আমাদের কি করণীয়, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানলাম। আমরা পরের পর্বে গিয়ে আমরা করোনা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলামের কাছ থেকে জানলাম ডেঙ্গু হলে আমাদের করণীয় কী এবং ডেঙ্গু প্রতিরোধে আমরা কি করতে পারি। এই বিষয়ে তিনি সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করছি যে পরামর্শগুলো আমরা আমাদের কাজে লাগাবো। পাশাপাশি আমরা আমাদের বাড়ি ঘরের চারপাশ পরিচ্ছন্ন রাখবো। ডাবের খোসা, মোটরের টায়ার বা ফুলের টাব, যেগুলোতে পানি জমা থাকে, এই বিষয়গুলো বরাবরই আমরা জানি এবং জেনে আসছি, কিন্তু আমরা এগুলো কখনোই এই বিষয়ে সচেতন হচ্ছে না। এই বিষয়গুলোতেও আপনাদেরকে সচেতন হওয়ার উদারত আহ্বান এবং অনুরোধ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। পরের পর্বে আমরা আলোচনা করব করোনার যে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই বিষয় নিয়ে।